আদ্রর সাথে সেই দিন আর ওর আম্মুর দেখাই হলো না। একটা ছোট্ট দুমড়ে মুচড়ে রাখা কাগজ, সামান্য একটা পাতা, অথচ আদ্রের সেই দিনের অস্থিরতায় ঘুম হারাম করে দেওয়ার জন্য ওই একটা কাগজের পাতাই যথেষ্ট ছিল। নিজের আম্মু আব্বুকে দেখে সে বড় হয়েছে, সবসময় দেখেছে তাদের মিষ্টি সম্পর্ক, ভালোবাসা, খুনসুটি, অথচ বাবার বিরুদ্ধে মায়ের এমন অভিযোগও মানতেই পারলো না। লেখাগুলো সত্য ভাবলেই কষ্ট হচ্ছে তার। তার বাবা এমন কিছুতেই করতে পারে না, কিছুতেই না। আদ্র মনে মনে লেখাগুলোকে মায়ের ঠুনকো অভিযোগ হিসাবেই নিল, তবুও একবারের জন্য অবহেলায় রাখলো না। সারা দিন রাত ভেবে সে হাসফাস করলো। তার মা কোনো এক আত্মীয়ের বাসায় গিয়েছেন, দাদির থেকে এটাই জেনেছে সে। অথচ আম্মুর সাথে কথা বলার জন্য আদ্র উদগ্রীব হয়ে থাকলো। অবশেষে যখন তার মা পরের দিন বিকালে ফিরলো, সে এক মুহূর্তও দেরি করলো না। আম্মুর ঘরে গিয়ে সর্বপ্রথম বলে উঠল, আম্মু, তোমার সাথে কথা আছে, বসবে একটু? আদ্রর মাকে আজ ফুরফুরে দেখালো, কেন তা জানে না, তবে মুখটা হাসি হাসি দেখলো। আদ্রর দিকে ফিরে হেসে শুধালো, বলে ফেলো আদ্র। আদ্র বহুদিন পর মাকে ভালোভাবে হেসে কথা বলতে দেখে বোধহয় নিজেও খুশি হলো। অতঃপর পকেট থেকে কালকের দুমড়ে মুচড়ে রাখা কাগজটা হাতে নিয়ে বলল, আম্মু, তুমি এসব কেন লিখেছো? কোন সব? আদ্র কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, এটা এটা তোমার হাতে লেখা না, তাই না? আদ্রর মা কাগজটা দেখলো। লেখাগুলো লেখার পর কাগজটা বোধহয় ঘরেই ছুঁড়ে ফেলেছিল। আদ্র কিভাবে পেল? উনি ছোট্ট শ্বাস ফেলে বললেন, হুম। আদ্র এবার মায়ের দিকে চাইলো, শুকনো গলায় জিজ্ঞেস করার চেষ্টা করলো, আব্বু, আব্বু কি অন্য কারোর সাথে? বাকিটুকু বলতে পারলো না আদ্র, বাকিটুকু মুখে এলো না ওর। আদ্রর মা হাসলো, বোধহয় ছেলের জিজ্ঞাসু দৃষ্টি দেখে স্পষ্টই বুঝে গেল কি বলতে চাইছে। শুধালো, থামলে কেন আদ্র, জিজ্ঞেস করো। আদ্র জিজ্ঞেস করতে পারলো না যেন, অসহায়ের মতো চাইলো। তারপর অনেকটা সময় থেমে সে আবারও বলল, আব্বু আর তোমার সম্পর্ক ঠিক আছে, তাই না আম্মু? আদ্রর মা বিপরীতে ফের হাসলো, বলল, উত্তরটা কি হলে তুমি খুশি হবে আদ্র? আম্মু, প্লিজ বলো না, আব্বু কোনো খারাপ কাজ করেছে? উনি ভুরু কুঁচকালেন, ছেলের দিকে চেয়ে বলেন, খারাপ কাজ? খারাপ কাজ কোন যুক্তিতে আদ্র? তোমাকে রেখে যদি আব্বু অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, তবে সেটা খারাপ কাজ নয়? না তো, সে পুরুষ, পুরুষ হিসাবে তার চাহিদা থাকতেই পারে। সে মানুষ, মানুষ হিসাবে সে বদলাতেই পারে, তার পছন্দও বদলাতে পারে। মানুষ তো বদলায়, কারণ হোক আর অকারণেই হোক, বদলায় তারা। এই কথাগুলোই তার স্বামী তাকে বলেছে। সে যে পুরুষ মানুষ, তার অন্য নারীর প্রতি দ্বিতীয়বার আকর্ষণ আসতেই পারে, দোষ কি তাতে? সে কি প্রথম স্ত্রীর দায়িত্ব নিচ্ছে না, নাকি প্রথম স্ত্রীর ভরণ পোষণ চালাচ্ছে না? কোনটা তাহলে? অপরাধ কি? সামর্থ্য আছে যেহেতু, সে আরো 5-6টা বিয়ে করবে, বউ পালবে, সমস্যা কি? ঠিক এই কথাগুলোই সে তার ছেলেকে এখন শুধালো, মুখে মৃদু হাসি রেখে। আদ্র মানল না কথাগুলো, মুহূর্তেই শুধালো, মানে তুমি বলতে চাইছো আব্বু যদি অন্য কাউকে পছন্দ করে তা ভুল নয়? যদি তোমায় ঠকায় তা ভুল নয় আম্মু? কি বলছো, হ্যাঁ? কোন যুক্তিতে? আদ্র, হাসাচ্ছ তুমি আমায়। তুমিও এখন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, তুমিও ঠকিয়েছিলে, তুমিও একজনকে ঠকিয়ে অন্য একজনের সাথে সম্পর্কে ছিলে। আমার ছেলে হয়েও আমি দিন শেষে এটাই বলবো যে তুমি একজন মেয়েকে ঠকিয়েছিলে, একজন স্ত্রীকে ঠকিয়েছিলে, এবং সবশেষে একজন মাকেও ঠকিয়েছিলে। তোমার যুক্তিতে তো তা ঠিকই ছিল, তাই না? আদ্র বোকার মতো চাইলো, ঠিক কিভাবে? কিভাবে ঠিক? সে তো মানতে পারছে না। কেন তার আব্বু তার আম্মুকে রেখে অন্য কাউকে চাইবে? কেন? শুধালো, হুম। আমি আমি ঠিক এক জায়গায় এসে মিথির জায়গাটা উপলব্ধি করতে পারছি। মিথিকে সে সবসময় অতিক্রম করে যেতে হয়েছিল, তা আমি আজ নিজেকে এই জায়গায় বসিয়ে টের পাচ্ছি, খুব করে টের পাচ্ছি।
আদ্রর মনে পড়ল মিথির কথা। মিথিকে রেখে দিনের পর দিন মহুর কাছে যাওয়া, অবহেলা করা, গায়ে হাত তোলা, মিথি না চাইতেও জোর জবরদস্তিতে হামলে পড়া। এক মুহূর্তের জন্য মিথির জায়গায় নিজের আম্মুকে কল্পনা করে ও শিউরে উঠল। না, এমনটা হতে পারে না। আর যাই হোক, তার আব্বু তার মায়ের সাথে এমন করবে না, এইটুকু বিশ্বাস তার আছে। মুহূর্তেই শোধায়, কি সব বলছো আম্মু? তুমি ওর জায়গায় থাকতেই পারো না। আব্বু কখনো এমন করবে না, কখনো না। আব্বু তোমায় ভালোবাসে আম্মু, আব্বু আমাদের ভালোবাসে। আদ্রর আম্মু হাসলো ছেলের ভয় দেখে, বলল, বাসে না তা তো বলিনি তোমায়, আমি শুধু প্রসঙ্গটা টেনে কথা বললাম। তাহলে যে বললে ওর জায়গাটা তুমি টের পাচ্ছ, কেন বললে? উনি ফের হেসে শুধালেন, তোমার অনুভূতিটা দেখছিলাম, যা নিজের মায়ের সাথে মানতে পারছো না, তা অন্য একটা মেয়ের ক্ষেত্রে কিভাবে মেনে নিয়েছো? সে অন্য ঘরের মেয়ে বলে। আদ্র চোখ বুজলো, তার এখনো মিথির জন্য তেমন কোনো কষ্টই হচ্ছে না, অনুভূতি আসছে না। তবে মিথির জায়গায় তার মাকে বসালেই হৃদয়টা হু হু করে উঠছে, অস্থির অনুভূতি জাগছে। চোখ খুলে সে আবারও নিশ্চিত হতে বলল, আম্মু, তুমি এই কাগজে এইসব কেন লিখেছো? সত্যি সত্যি সব ঠিক আছে, তাই না? উনি আশ্বস্ত করে একটা মিথ্যা বললেন, সব ঠিক আছে আদ্র। আচ্ছা, কখনো যদি তোমার সামনে এমন সিদ্ধান্ত আসে যে তোমার মা অথবা বাবা, যে কোনো একজনকে বাছাই করতে হবে, তুমি কাকে আদ্র বাছাই করবে? কাকে চাইবে? আদ্র এবারে নিজের ভয় চেপে রাখতে পারল না। ছোটকাল থেকে তাকে মাথার উপরে রেখে বড় করেছে তার আব্বু আর আম্মু, আদরে আদরে রেখেছে সর্বক্ষণ। সবসময় সে তার বাবা মায়ের ওপরেই নির্ভরশীল হয়ে বড় হয়েছে। তার জন্য এই পৃথিবীতে একা চলা কোনো কালেই সম্ভব নয়, কোনো কালেই নয়। হয়তো বড় হওয়ার পর বাবা মায়ের সাথে দূরত্ব বেড়েছে, কিন্তু সে বাবা মাকে ছাড়া নিজেকে কল্পনাই করতে পারে না, কখনো করেও নি। শুধালো, আমি দুজনকেই চাইবো, দুজনকেই। তোমাদের দুজনেরই একজন বাদে আমাকে আমার হলে চলবে না আম্মু, আমি তোমাদের দুজনকেই চাই। তোমাদের দুজনের ওপরই আজীবন নির্ভরশীল ছিলাম আমি আম্মু, একটা দিনও চলতে পারবো না তোমাদের ছাড়া। মিথির সাথে এর মাঝে হিমেলের সাথে আরো কয়েকবার দেখা হয়েছে। একইভাবে সাবিয়া নামক মেয়েটির সাথেও এই নিয়ে দুইবার দেখা হয়েছে। এই দুইবার ও সাবিয়ার কথাতে কোথাও একটা টের পেল, সাবিহা হিমেল ভাইকে চায়, হিমেল ভাইকে ভালোবাসে। কিন্তু কিন্তু কোথাও না কোথাও সাবিয়া বোধহয় মিথিকে নিয়েই ইনসিকিউর ফিল করছে। অথচ মিথির সাথে হিমেলের সম্পর্ক নেই। তবুও মিথি যদিও আজকাল অনুমান করেছে হিমেল ভাই বোধহয় তাকে অন্য নজরে দেখেন, আবার কখনো কখনো মনে হয় এই অনুমান স্রেফই ভুল ধারণা। কারণ হিমেল ভাই মানুষটার ব্যক্তিত্বটাই এমন। উনি তো সাবিহাকেও সেই দিন রিকশায় এগিয়ে দিলেন, রিকশা না পাওয়া অবধি দাঁড়িয়েছিলেন। মিথি বুঝে ওঠে না, তবুও নিজের জায়গায় নিজের ঠিক থাকাটা উচিত। কেউ যাতে তার দিকে আঙ্গুল তুলতে না পারে সেটা তার নিজেরই দেখা উচিত। কেন সে অন্য কারোর সম্পর্কে বিনা কারণেই তৃতীয় ব্যক্তি হবে? কোনো কোন কারণে? হিমেল ভাই আর সাবিহা আপুর যদি সম্পর্ক থেকেও থাকে, সে তাদের মাঝখানে কেন যাবে? তার নামই বা কেন উঠবে? মিথি ছোট্ট শ্বাস ফেলে। টিউশন করিয়ে ফেরার পথে সাবিয়ার সাথে আজও দেখা হলো। অত্যন্ত সুন্দরী, নরম, চঞ্চল মনের মেয়েটিকে মিথির ভালো লাগে। মিথি মনে করে তাকে এই মেয়েটার ভালো লাগে, অথচ আজকাল মনে হচ্ছে সে মিথিকে পছন্দ করছে না খুব একটা। কোনো নীরব দ্বন্দ্ব স্পষ্ট ফুটে ওঠে কথায় কথায়, বিনা কারণেই কারোর অপছন্দের তালিকায় চলে যেতে বোধহয় কারোরই ভালো লাগে না, মিথিরও না। মিথি আজও হেসে বলল, ভালো আছেন সাবিয়া আপু? সাবিয়া হাসে, মুখে দম্ভ টেনে বলে, থাকবো না কেন ভালো? তুমি কি চাও আমি ভালো না থাকি? মিথির কথাটা ইঙ্গিত বুঝতে পারলো, তবুও হেসে বলল, হ্যাঁ একদমই না আপু, আমি চাই আপনি সবসময় ভালো থাকুন। এটুকু বলেই হাসতেই সাবিহা তাকালো ওর দিকে, আর কিছুটা সময় তাকিয়েই হঠাৎ শুধালো, মিথি, হুম, আজকাল কাজলও দাও চোখে, সুন্দর দেখাচ্ছে।
মিথি এবারে সংকোচ বোধ করলো। সাজগোজ খুব একটা পছন্দ না হলেও একটা সময় কাজল দিতে সে খুব বেশি পছন্দ করত। বোধহয় প্রতিটা মেয়েই পছন্দ করে। আজ এতদিন পর কাজল দিয়েছিল। মেয়ের কপালে কাজলের ফোঁটা দিতে গিয়ে কিন্তু সাবিহা আপুর কথাটা দ্বারা কি এমন বোঝালো যে সে কাজল দিয়ে নিজেকে সুন্দর দেখাতে চাইছে? মিথির মুখটা দেখে সাবিহা আবারও হেসে বলে, তোমার কি দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে আছে? এই প্রশ্নটাই মিথি আবারও অপ্রস্তুত বোধ করলো যেন। অস্পষ্ট স্বরে বলল, হুম। এবারে সাবিয়া আবারও হাসলো, শুধালো, তুমি কি হিমেলকে চাও মিথি? এই প্রশ্ন, তুমি জানো না কেন এই প্রশ্ন? মিথি এবারে নিজের প্রতি অসহ্যকর এক অনুভূতি হলো। মানে, কি বোঝালো সাবিয়া আপু? হেসে উত্তর করলো, হ্যাঁ, আপনি যেভাবে মিন করছেন আমি হিমেল ভাইকে সেভাবে কখনোই ভাবিনি আপু। আপনাদের এই বিল্ডিং এ আসা যাওয়া হয় শুধুমাত্র টিউশনের কারণে, হিমেল ভাইয়ের জন্য নয়। প্রয়োজন হলে হিমেল ভাইকে জিজ্ঞেস করবেন আপু। প্রয়োজন নেই জিজ্ঞেস করার মিথি, মজা করছিলাম কেবলই। তুমি বোধহয় জানোই না হিমেল আর আমার বিয়ে ঠিক করে রাখা হয়েছে। মিথি হাসলো, শুধালো, আমি খুব বেশি খুশি হয়েছি। শুভকামনা আপনাদের জন্য আপু। ধন্যবাদ। তুমিও তোমার মেয়েকে নিয়ে ভালো থেকো মিথি। আপু আসলে হিমেল আর তোমাকে নিয়ে অন্য কিছু ভাবে তো শুধু শুধুই। তুমি বরং দূরে থেকো, ভাবাভাবির প্রশ্ন উঠবে না। আর যাই হোক, মেয়েদের চরিত্র কিন্তু সাদা কাগজের মতো, বুঝলে? মিথির হাসি হাসি মুখে বলা কথাগুলোর ইঙ্গিত বুঝতে দেরি হলো না সে। ও বুঝলো কি বোঝাতে চাইছে, স্পষ্টই বুঝলো। মিথি ঠিক এরপর থেকে হিমেলকে প্রায়শ এড়িয়ে চলতো, ইচ্ছে করেই এড়িয়ে চলতো। হিমেল এই বিষয়টা খেয়াল করলো সেই দিন, যেদিন সে মিথিকে থেকে কিছুটা দূরত্বেই রিক্সার জন্য দাঁড়িয়েছিল। অতঃপর হিমেল হুট করেই দেখলো মিথি সেখানে দাঁড়ালোই না। পায়ে হেঁটে অনেকটুকু পথ চলে গেল, ওখানে দাঁড়ালো। হিমেল ভুরু কোঁচকায়। এমন করলো কেন? কি বোঝাতে চাইলো? হিমেল ওকে বিরক্ত করে কখনো? নাকি বখাটেদের মতো তাকিয়েছে? ও জায়গা ছেড়ে দূরে দাঁড়ালো কেন? হিমেলের বোধহয় কোথাও একটা ছোট্ট বিষয়টা ইগোতে লাগলো। এড়িয়ে যাওয়ার বিষয়টা মানতে না পেরে ও স্থির ওইভাবে দাঁড়িয়ে থাকলো। অতঃপর হুট করেই দৃশ্যমান হলো মিথি যেইখানটায় দাঁড়িয়েছিল ওখানটায় একদল কুকুরের আগমন। ঘেউ ঘেউ শব্দ তুলে ওই দিকেই আসছিল। মিথি সিটিয়ে গেল এক মুহূর্তেই, চোখ খিচে বন্ধ করে নিল। এক বাচ্চার মা হলেও একা একা চলতে শিখলো। মিথি কুকুর দেখলে ভয় পায়। এখনো কলিজাটা কেমন করে কুকুরের আশপাশ দিয়ে গেলে। মিথি পা বাড়ালো আস্তে ধীরে। এইদিকে পা বাড়াতে নিলেই দেখা গেল কুকুরগুলো ওর পিছু পিছুই আসছে। মিথি বেচারিকে ভয়ে শেষে হতে দেখে হিমেলের মুখে না চাইতেও হাসি এসে গেল। ওপরে কত ভাব দেখায় এই মেয়ে, যেন সব পারে, কারো সাহায্যের প্রয়োজন নেই, অথচ কুকুরকে ভয় পাচ্ছে। হিমেল পা বাড়ালো, গিয়ে মিথির পাশে পাশে হাঁটতে লাগলো। অতঃপর যেতে যেতে শুধালো, সব পারে, সাহায্য লাগে না এমন ব্যক্তিরাও কুকুরকে ভয় পায়? মিথি হুট করে হিমেলের স্বর শুনে পাশে চাইলো। এতক্ষণের ভয় ভুলে ও আবার ওর মনে পড়লো সেই দিনের কথা। মুহূর্তেই ও স্থির দাঁড়িয়ে গেল, একটা কথাও না বলে ওইভাবে দাঁড়িয়ে থাকলো। হিমেল এবারে ভুরু কুঁচকালো। পাশের চায়ের দোকান থেকে কয়েকটা পাউরুটি কিনে কুকুরগুলোর দিকে ছিটকে দিল। বলল, আমি বখাটে ছেলে নই যে আমার কাছাকাছি থাকলে তোমাকে আমি আক্রমণ করব মিথি। আমার আম্মু আব্বু বড় ভাইয়া আমাকে মেয়েদেরকে সম্মান করতে শিখিয়েছে। মিথি ছোট ছোট চোখ করে তাকালো। ও কখনোই এটা বোঝায়নি যে হিমেল ভাই বখাটে, বরং হিমেল ভাই তার ব্যক্তিত্ব তার যেন সুন্দর, বরাবরই সুন্দর দেখে এসেছে এই মানুষটার ব্যক্তিত্ব। বলল, আমি কখনো তা বোঝাইনি হিমেল ভাই, আমি আপনার থেকে এমনি দূরে থাকতে চাইছি। হিমেল ভুরু কুচকায় ডান ভুরু উঠিয়ে শোধালো, আমি তোর খুব কাছেই ছিলাম কোনো কালে? কাছাকাছি যেহেতু ছিলাম না, দূরে থাকার প্রসঙ্গ হঠাৎ? কারণ আমি একজন নারী আর আপনি একজন পুরুষ। একজন নারী অন্য একজন পুরুষের পাশাপাশি কথা বলবে, কথা বলাটাও যে উচিত না
সমাজ খারাপ চোখে দেখে বিষয়টা। চরিত্রে দোষ দিতেও 2 সেকেন্ডও সময় নেয় না। হিমেল ফের ভুরু কুঁচকায়, পকেটে হাত গুজে একদম সোজা স্থির দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলো, চরিত্রের দোষ? আমার জন্য? সিরিয়াসলি? তোর দিকে বাজে ইঙ্গিত কখনো তাকায়নি বখাটে ছেলেদের মতো। আমার আমার উদ্দেশ্যও খারাপ নয় মিথি। এটুকু বলেই হিমেল টঙের দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো, আরো কয়েক টুকরো পাউরুটি ছুঁড়ে দিয়ে কুকুরগুলোকে ওই দিকে নিয়ে এলো। অতঃপর নিজ মনেই শুধালো, তোর চরিত্রে দোষ হোক কখনোই তা চাওয়া ছিল না মিথি ফুল। তোর ভালো চেয়েছি, সব সময় চেয়েছি তুই ভালো থাক। দিন শেষে তোকে কষ্টে দেখলে আমারও চাপা দীর্ঘশ্বাস বুকে জমে। তোকে আগলে নিতে না পারার আফসোস জাগে। তোর সুখগুলো কুড়িয়ে এনে দিতে না পারার দুঃখ হয়। ছাদের এক কোণে বসে আছে হিমেল আর আয়মান। বাসায় নিয়মিত কিছু না কিছু নিয়েই ঝামেলা হতে হতে হিমেল বিরক্ত। বরাবরই এই প্রসঙ্গ বিয়ে, অথচ হিমেলই জানে সে একজনাতেই মুগ্ধ, একজনকে নিয়েই স্বপ্ন বুনেছে সংসার করা। সেই জায়গা থেকে সরে আসতে কশ্চিন কালেও সে চায়নি, এখনো নয়। হিমেল রাতের আকাশে তাকালো, উজ্জ্বল চাঁদটা আজ চকচকে দেখাচ্ছে। ওই দিকে তাকিয়েই আইমানকে বলল হঠাৎ, আইমান, আমি কি মিথির দিকে হাত বাড়ানোর সাহস করতে পারি না? ওকে আগলে নেওয়ার সাহসটুকু করতে পারি না বল? আইমান হুট করেই কথার প্রসঙ্গ বদলাতে দেখে বন্ধুর দিকে চাইলো। বন্ধুর ঘাড়ে চাপ্পড় মেরে শুধালো, অবশ্যই পারিস।